দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। শনিবার ২৭ জুন জাতীয় সংসদে আবার গর্জে উঠলেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য বিএনপি দলীয় জয়নাল আবদিন ফারুক। প্রিয় দর্শক শ্রোতা, ইস্যু একটি ৭১। বৃহস্পতিবার দিন সংসদ গরম করেছিলেন ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। একই ইস্যু ৭১। প্রধান বিরোধী দল জামায়াত ইসলামকে আক্রমণ করবার তাদের একটি অস্ত্র, সেটি হলো ৭১। তো ৭১ অস্ত্র খুব জোরে সোরে চালাচ্ছে তারা। প্রতিদিনই সংসদের সময় নষ্ট করে, যেই সংসদে কথা হতে পারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে, সেই সব বিষয়ে কথা না বলে বারবার ফিরে ফিরে ৭১, ফিরে ফিরে মুক্তিযুদ্ধ, ফিরে ফিরে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এইসবে চলে যাচ্ছে সরকার দলীয় এমপিরা। সম্ভবত তারা আর কোনো টপিক খুঁজে পাচ্ছে না। আর আরেকটি বিষয় হলো, ইদানিং সংসদ সদস্যরা, বিশেষভাবে সরকারি দলের, তারা দাঁড়াচ্ছেন জাতীয় সংসদের প্রস্তাবিত যে বাজেটের আলোচনা, প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করবার জন্য অনেকেই দাঁড়াচ্ছেন, কিন্তু তারা কথা বলছেন অন্য বিষয় নিয়ে, অপ্রাসঙ্গিক আলোচনা করছেন। বাজেট বিষয়ে অনেকে একটি শব্দ উচ্চারণ করছেন না। অবশ্য বাজেট বিষয়ে কথা বলবার যোগ্যতাও তাদের সকলের নেই, এটিও মানতে হবে। তো যাই হোক, তারপরে যখন বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন তারা, কথাটি বাজেট বিষয়ে হবে এইটি কাঙ্ক্ষিত, সেটি না করে প্রধান বিরোধী দলকে আক্রমণ করবার জন্য বারবার ঘুরে ফিরে ৭১ চলে আসছে, তারা ৭১ নিয়ে আসছেন। তো এতে করে জাতীয় সংসদের প্রতিটি মিনিট, আমরা জানি, ইতিমধ্যে জেনেছি, আমার আগের এপিসোডগুলোতে আমি বলেছি, প্রতিটি মিনিটে আমাদের খরচ হচ্ছে ৩.৫ লক্ষ টাকা প্রায়। তাহলে প্রতি মিনিটে ৩.৫ লক্ষ টাকা খরচ করে বিএনপি দলীয় এমপিরা ৭১ নিয়ে কথা বলছেন সারাক্ষণ। উদ্দেশ্য একটি, জামায়াত ইসলামীকে কোণঠাসা করা। তো ফজা পাগলা একই কথা বলেছিলেন বৃহস্পতিবার দিন। শনিবার দিন ২৭ জুন জয়নাল আবদিন ফারুক, তাকে শোনা গেল ফজা পাগলা যা বলেছিলেন এক্স্যাক্টলি সে কথার প্রতিধ্বনি করতে। ব্যতিক্রমী তিনি কিচ্ছু বলেননি। তিনি হয়তো কথা বলতে চেয়েছিলেন, কোনো টপিক তার জানা ছিল না। বাজেট বিষয়ে পড়াশোনা করেননি, কারণ বাজেট বিষয়ে কথা বলতে গেলে তথ্য দিয়ে কথা বলতে হবে। যেমন এনসিপির হাসনাত আবদুল্লাহ কথা বলছিলেন, এনসিপির আক্তার হোসেনরা কথা বলেন। পড়াশোনা করে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে কথা বলতে হয়। তো এখন যে কারণেই হোক, আমি বলছি না জয়নাল আবদিন ফারুক খুব অযোগ্য মানুষ, তিনি যোগ্যই সংসদ সদস্য হিসেবে, কিন্তু পড়াশোনা করতে পারেননি। সেটি হতে পারে বার্ধক্যজনিত কারণে, কিংবা অন্য কোনো কারণে ব্যস্ততা। তাই এইটুকু বুঝেন, পড়াশোনা না করলে, তথ্য উপাত্ত দিতে না পারলে, বাজেট নিয়ে কথা বলতে গেলে লেজে গোবরে হয়ে যাবে। তাই সেই রাস্তায় না গিয়ে কথা বলছেন ৭১ নিয়ে। এবং মজার ব্যাপার হলো, বৃহস্পতিবারের ফজার বক্তব্য তাকে কপি করতে হয়েছে। সবচেয়ে আফসোসের বিষয় হলো এটি, প্রিয় দর্শক শ্রোতা। তো জয়নাল আবদিন ফারুক স্পেসিফিক কয়েকটি পয়েন্ট উত্থাপন করেছিলেন। শুরুতেই বলেছিলেন, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। খুব ভালো কথা, শুধু একটা কথা বলতে চাই। শুরুই করেছেন এভাবে, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না, কিন্তু তিনি সংসদকে যথেষ্টই উত্তপ্ত করেছিলেন। আচ্ছা, তো তার উত্থাপিত প্রসঙ্গগুলো ছিল, ৭১ আপনারা কোথায় ছিলেন? জামায়াত ইসলামীকে তিনি এই প্রশ্ন করেছেন, ৭১ আপনারা কোথায় ছিলেন? স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড? কারা বুদ্ধিশূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে? এই দুটো প্রশ্ন জোরালোভাবে তিনি রাখেন বিরোধী দল জামায়াত ইসলামের প্রতি। প্রিয় দর্শক শ্রোতা, তার এই প্রশ্নগুলোকে আমি ভ্যালিড মানছি। একদম বৈধভাবে তিনি এই প্রশ্নগুলো করেছেন। সঠিক দলকে, সঠিক ব্যক্তিদের তিনি এই প্রশ্নগুলো করেছেন, যদি ধরে নিই। আচ্ছা, এবং এই প্রশ্নগুলোর উত্তরে যদি আমরা পাই যে সব কিছুর জন্য জামায়াত ইসলাম দায়ী, তারপরও জয়নাল আবদিন ফারুক এবং তার দল বিএনপির, কিংবা বিএনপির অন্য কোনো সংসদ সদস্য, ফজা পাগলা থেকে শুরু করে যে কেউ, কারো অধিকার নেই জামায়াত ইসলামকে এইসব বিষয়ে কথা বলবার। কারণেই, অন্তত বিএনপি দলীয় কারণেই সেই অধিকার তারা অনেক আগেই হারিয়েছে।
যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের তার সরকারে নিয়েছিলেন, শুধু নেননি, সরকারে উচ্চ আসন দিয়েছিলেন। যখন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের সঙ্গে রাজনীতি করেছেন দশকের পর দশক, এবং বিএনপির জোট সরকারে তারা জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিলেন। তো এর মানে কিন্তু এই না যে আমি বলবো আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের আইএসআইয়ের চর, তিনি দেশদ্রোহী, তিনি দেশপ্রেমিক নন, তিনি মুক্তিযোদ্ধা নন, খালেদা জিয়াকে ছোট করে কথা বলবো, বিষয়টি এরকম না। আমার ইন্টেনশন মোটে এরকম না। আমি দুইজনকে অ্যাডমায়ার করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি অত্যন্ত অ্যাডমায়ার করি। শুধু আমি না, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে অ্যাডমায়ার করেন, এবং বেগম খালেদা জিয়াকেও কোটি কোটি মানুষ অ্যাডমায়ার করেন। আর আমি তাকে অ্যাডমায়ার করি কিছু সমালোচনা সহ। কিছু ভুল ত্রুটি তিনি করেছেন, তারপরেও তার আপোষহীন ভূমিকা, বাংলাদেশের রাজনীতিতে তার বিশাল ভূমিকা আছে, সেই সবকে অ্যাডমায়ার করি, অ্যাপ্রিসিয়েট করি। সো কিন্তু এই দুজনই কিন্তু জামাত ইসলামের সঙ্গে রাজনীতি করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের মোটা দাগে সরকারে নিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। যদি বলি কম বেশি হবে না বাড়িয়ে বলা। কেন করেছেন? কোনো খারাপ উদ্দেশ্যে করেননি। তাদের উদ্দেশ্য ছিল রিকনসিলিয়েশন, যে স্বাধীনতার 50, 52, 53, 54 বছর পর আর দ্বিধা করা, জাতিকে দ্বিধা বিভক্ত করা, শতধা বিভক্ত করা, কে স্বাধীনতার পক্ষের শক্তি, কে স্বাধীনতার বিপক্ষের শক্তি, এইসব বলে বিভাজন সৃষ্টি করা, তারা সেটি চাননি। তারা রিকনসিলিয়েশনের পথে হেঁটেছিলেন। তো এখন কিন্তু তারপরও সত্যি কথা হলো যে ইন্টেনশন নিয়ে তারা করে থাকুন না কেন, তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে রাজনীতি করেছেন। তাহলে বিএনপি দলীয় কাউকে যদি সেই বিষয়ে কথা বলতে হয়, জামায়াতের দিকে আঙ্গুল তুলতে হয় যে তোমরা স্বাধীনতা বিরোধী শক্তি, তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তোমরা 71কে মানো না, 71-এর বিরোধিতা করেছিলে, এই কথা বিএনপি কেউ বলতে পারবে না। অন্যরা বলতে পারবে, কিন্তু বিএনপির কেউ বলতে পারবে না। তারা সেই অধিকার অনেক আগেই হারিয়েছে। যদি বলতে হয় তাহলে তাদের বলতে হবে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ভুল করেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ভুল করেছেন বিরাট বড়। সেই জন্য জনগণের কাছে, দেশের মানুষের কাছে বিএনপিকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে তারপর তারা জামায়াতের সমালোচনা করতে পারবেন যে এইটি আর এখন জিয়াউর রহমানের দল না, এটি আর খালেদা জিয়ার দল না, এটি একটি নতুন দল, তারেক রহমানের বিএনপি। এবং আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের বিএনপি প্রতিষ্ঠাতারা ভুল করেছিলেন, আমরা এই ভুল করব না, আমরা এখন নতুন, ফ্রেশ ব্লাড। তখন তারা সমালোচনা করতে পারবেন, কিন্তু তার আগে তারা সমালোচনা করতে পারেন না। এটি একেবারেই অবৈধ, অন্যায়ভাবে তারা করছেন এবং তাদের লজ্জিত হওয়া উচিত। দে শুড বি অ্যাশেমড অফ দেমসেলভস। কারণ এই স্ববিরোধিতা এতটাই দৃষ্টিকটু, এতটাই শ্রুতিকটু যে এটি গ্রহণযোগ্য না। একজন মানুষও কি বিএনপিতে নেই, নেতৃস্থানীয়, যে কারো মনে হতে পারে যে আমরা এটি কি করছি, আমরা এটি করতে পারি কি না? একজনও কি নেই? বুদ্ধি আছে, মাথায় কিছু আছে, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন, এরকম কি কেউ নেই? এই পাগল নেতাদের থামাবার জন্যে যে আমরা করতে পারি না, জামায়াতের অন্য দোষ বলতে পারবো, অন্য সমালোচনা করতে পারবো, কিন্তু বারবার জামায়াতকে মনে করিয়ে দেওয়া 71-এর ভূমিকা, বারবার মনে করিয়ে দেওয়া স্বাধীনতা বিরোধী ভূমিকা, এটি আমরা পারি না। বিএনপির এই আত্ম উপলব্ধিটি থাকা উচিত, নেই কারো। অবাক হই। তো এখন কথা হলো, তারা যতই বলেন না কেন, তারা যতই জামাতের অস্তিত্ব অস্বীকার করেন না কেন, তাদের কিচ্ছু করার নেই। জামায়াতের সঙ্গে কিন্তু তাদের রাজনীতি করতে হবে, জামায়াতকে পাশে নিয়েই সরকার চালিয়ে যেতে হবে। কারণ জামায়াত এখন সংসদে প্রধান বিরোধী দল, কিচ্ছু করবার নেই তাদের। এবং তাদের কোনো সমালোচনা, কোনো কিছুতে কিচ্ছু আসে যায় না। কারণ এই দেশের মানুষ 68টি আসনে, 2 আসন থেকে জামায়াতের সিট সংখ্যা বেড়েছে 68তে এককভাবে। তাহলে এইখানে যে উল্লম্ফন ঘটেছে, এখানে যে তাদের গ্রোথ, তাদের যে প্রবৃদ্ধি, সেটি বিশাল। আর এই সিদ্ধান্ত এই দেশের মানুষ নিয়েছে। বিএনপি যত কথাই বলুক না কেন, যত হাজারবার, যত মিলিয়নবার তাদেরকে ছোট করবার চেষ্টা করুক না কেন, যত মিলিয়নবার তাদের রাজনীতিকে অসার প্রমাণ করবার চেষ্টা করুক না কেন, কোনো কিছুতে কিছু লাভ হবে না। এই সব কিছু খারিজ হয়ে গেছে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই দেশের মানুষ
68টি আসনে তাদের নির্বাচন করেছে, করে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে পাঠিয়েছে। সো বিএনপির এই ভাঙা রেকর্ড আর বাজালে কোনো লাভ হবে না। যত বেশি তারা এই রেকর্ড বাজাবেন, তত তারা নিজেদের দুর্বল করবেন, তত নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ফুটিয়ে তুলবেন। প্রিয় দর্শক শ্রোতা, এতে কোনো সন্দেহ নেই। তাই তাদের প্রতি পরামর্শ থাকবে, যেহেতু জামায়াত, এনসিপি এবং অন্যান্য দল নিয়ে যে 11 দলীয় ঐক্য আছে, তারা সরকারের সমালোচনা করছে প্রতিনিয়তই, বড় ছোট বিভিন্ন ইস্যুতে, আর তারা বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করবেই। তাহলে বিএনপি নেতাদের সকলকেই বক্তব্য রাখতে হবে এমন না বিষয়টি। যাদের মাথায় কিছু আছে, গিলু আছে, ঘিলু থাকলে তারা কথা বলতে পারেন, এবং কথা বললে 71 না, 71 কোনো ইস্যু হতে পারে না এখন আর। কথা বলতে হবে জামায়াত যেই পয়েন্টে বিএনপির বিরোধিতা করবে, পয়েন্ট বাই পয়েন্ট, ইস্যু বাই ইস্যু সেটি কাউন্টার করা, যৌক্তিকভাবে, লজিক দিয়ে, রেশনালি। উন্মাদের মতো 71 বললে কোনো লাভ হবে না। তারা যত 71 বলছেন, এদেশের মানুষ তত বিরক্ত হচ্ছে। তারা ভুলে গেছেন হাসিনার জয় বাংলা হবার প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো তারা 71কে ওভার ইউজ করেছিলেন হাসিনা এবং আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনা, এই পবিত্র টার্মগুলোকে হাসিনা গালির সমতুল্য করে তুলেছিলেন। আমি একজন শিক্ষক হিসাবে যখন আমার ছাত্রছাত্রীকে আমি পড়াতে যেতাম এসব টপিক নিয়ে, তারা পড়তে চাইতো না। চরম বিরক্তি প্রকাশ করেছে আমার ছাত্রছাত্রীরা। তারা বলেছে আমরা এগুলো শুনতে চাই না স্যার, ইনাফ। তাহলে কি লাভ হয়েছে? হাসিনা এই মহান টার্মগুলোকে গালির সমতুল্য করে গেছে। একই কাজ বিএনপি করছে। আফসোস, কি করে তারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে এই দেশের মানুষ 71-এর ব্যবসা আর এখন নিচ্ছে না। 71-এর ব্যবসা হাসিনা করে গেছে। সো বিএনপিকে একই ব্যবসা করতে হবে এরকম না। ব্যবসা করবার জন্য নানা রকম নিশ আছে, নানা রকম এরিয়া আছে, আইটেম আছে, সেই সবে যেতে হবে। একই পুরনো নিশ 71 মুক্তিযুদ্ধের চেতনা, লাভ নেই। নিছক সময় নষ্ট, এবং আবারও বলছি, নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করা। তো জলালউদ্দিন ফারুক আরেকটি বিষয়ে কথা বলেছেন, সেটি হলো তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার প্রস্তাব দিয়েছেন। তো তার প্রস্তাবের বিপরীতে বলতে চাইছি, আমি ফজা পাগলার বক্তব্যকে কাউন্টার দেবার জন্য যে এপিসোড বানিয়েছিলাম গতকাল, সেখানেও আমি একই দাবি করেছি, আজও আমি একই দাবি করব। এইটিও জলালউদ্দিন ফারুকের একটি ধাপ্পাবাজি, জাস্ট ধাপ্পাবাজি। তিনি বোঝাবার চেষ্টা করছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের ঠিকা নিয়েছে, মুক্তিযোদ্ধাদের ঠিকা নিয়েছে, মুক্তিযোদ্ধা অন্তপ্রাণ, তাই তারা মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার চেষ্টা করছেন। এই ধাপ্পাবাজি এই দেশের মানুষ চায় না। এদেশের মানুষ এইসব থেকে বেরিয়ে এসেছে, এবং দুই দলই দায়ী, আওয়ামী লীগ এবং বিএনপি। ইচ্ছে মতো মুক্তিযোদ্ধা ঢুকিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা, দুটি দলই ঢুকিয়েছে। 70,000-এর মতো এখন দেশে আছে ভুয়া মুক্তিযোদ্ধা, আর এই ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে কোটি কোটি টাকা ভাতা দেওয়া হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দেশে এখন খুবই কম। আর জাস্ট মুক্তিযোদ্ধা, সেই জন্য ভাতা দিতে হবে এমন গরিব একটি দেশে মাসে 20,000 টাকা, এবং বিভিন্ন পার্বণে টাকা দেওয়া, এটি নিতান্তই অপ্রয়োজনীয় কাজ, একেবারে অপ্রয়োজনীয়। ভাতা দিতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের। কাদের? যারা নিডি, যাদের ফাইন্যান্সিয়াল নিড আছে, চলতে পারছে না, খেতে পারছে না, বাঁচতে পারছে না, এমন অসহায় নিডি মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদেরকে প্রয়োজনে 20,000 না আরও বেশি দিতে হবে, বাড়িয়ে দিতে হবে ভাতা। আর বাকি যারা সচ্ছল মুক্তিযোদ্ধা কিন্তু অভাবে নেই, প্রত্যেকের ভাতা বাতিল করতে হবে। বৃদ্ধি তো দূরের কথা, বাতিল করতে হবে। তবে টাকা আগে যা তারা পেয়েছেন সেটি আমরা ফেরত চাচ্ছি না। এই বিলাসিতা আর চলবে না। এই দেশের মানুষ এটি আর চান না এখন। জলালউদ্দিন ফারুকেরা যত তাড়াতাড়ি এই সত্য অনুধাবন করবেন, তত তাদের জন্য ভালো, তাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। এই ধাপ্পাবাজি আমরা নিচ্ছি না। এইসব করে তারা প্রমাণ করতে পারবেন না তারা মুক্তিযুদ্ধ অন্তপ্রাণ। আমরা নিচ্ছি না এইসব, কারণ হাসিনা তাদেরকে ভিলেন বানিয়ে দিয়ে গিয়েছিল। বিএনপিকে ভিলেনের দলই বানিয়ে ফেলেছিলেন হাসিনা, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আইএসআইয়ের এজেন্ট বানিয়ে ফেলেছিলেন। এবং হাসিনার 2-1 বছর থাকলে হাসিনা এটি পূর্ণাঙ্গ করে যেতেন। এবং এতটাই তারা পচেছিলেন, হাসিনা পচিয়েছিলেন তাদের, যে কানাডার একটি ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছিল।
বাংলাদেশে যারা সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম মেরেছিলেন, পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আবেদন করেছিলেন, বিএনপি দলীয় বলে সেই আদালত পর্যবেক্ষণ দিয়েছিল যে তোমরা যেই দলের থেকে আবেদন করছো, বিএনপির তোমরা নির্যাতিত অ্যাক্টিভিস্ট, তোমাদের দলই তো সন্ত্রাসী সংগঠন। সে আদালত তাদের সে অবজারভেশন এখনো পাল্টিয়েছে কিনা আমরা জানি না। যাই হোক, এটি আমার বক্তব্য না, এটি শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা বিএনপিকে সেই জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছিলেন। তাই তাদেরকে অনুরোধ করব, ৭১-এর কার্ড আর খেলবেন না, যথেষ্ট খেলেছেন, ইনাফ ইজ ইনাফ, স্টপ দিস ননসেন্স। দ্য সুডান ইউ ডু ইট, দ্য বেটার ফর ইউ, দ্য বেটার ফর দ্য নেশন।